স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলা নানা খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি তাই বনত এবং আলোচনায় আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্রেট টু হ্যাভ ইউ ইন দ্য মর্নিং। থ্যাংক ইউ। আপনাকে অ্যাজ অলওয়েজ সুন্দর লাগছে, অসংখ্য থ্যাংক ইউ। এবং যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো খুব একটা সুখকর না আসলে, তারপরও সাকিব এবং আসিফের যে ইস্যুটা চলছে সেটা পুরো বিষয়টা আমরা একটা প্রতিবেদনও দেখবো, তার আগে একটু ছোট করে জেনে নিই আপনার কাছ থেকে আসলে কি দেখলেন। না, সাম্প্রতিক সময় এটা একটা বলা যেতে পারে ফেসবুকে টাগ অফ ওয়ার এবং ওয়ার অফ ওয়ার্ড, যদি আরও একটু স্পষ্ট করে বলতে হয় যে সাকিব একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসের জবাবে ক্রীড়া উপদেষ্টা একটা স্ট্যাটাস দিয়েছেন। সব কিছু মিলে যেরকমভাবে পরিস্থিতি গিয়েছে তাতে খুব একটা সুখকর কোনো পরিস্থিতি না এবং সাকিবের জন্য খুব একটা সুখকর কোনো বার্তা না। আর যে বিষয়টা আমি দেখছিলাম আপনার টেলিভিশনে যেভাবে বলছিলেন হেডলাইনে যে সাকিবকে নিষিদ্ধ করার জন্য ক্রীড়া উপদেষ্টা এক ধরনের পরামর্শ বা উপদেশ দিতে পারেন বা নির্দেশনা দিতে পারেন ক্রিকেট বোর্ডকে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত আমি জানি না যে তিনি তার এই সম্পর্কে একটা ইন্টারভিউ আমরা অনলাইনে দেখেছি, বাট তার সরাসরি তার মুখ থেকে এখন পর্যন্ত আমি এটা শুনিনি বা তার কাছ থেকে জানিনি, এই কারণে আমি এটা সুনির্দিষ্ট করে বলতে পারবো না। তবে তিনি যদি সেই নির্দেশনা দিয়ে থাকেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ইটস টু লেট, কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি, বাংলাদেশ দলের যে পরিস্থিতি, সাকিবের যে পরিস্থিতি এবং লম্বা সময় ধরে তার না থাকা বয়স, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে সাকিবের কিন্তু আপনার বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার যে সম্ভাবনা বা সময়টা ছিল সেটা অলরেডি কিন্তু পেরিয়ে এসেছে। স্যার, এটা নিয়ে তো লম্বা আলোচনা রয়েছে, তার আগে আমরা ফিরে আসবো আপনার কাছে। সাকিবকে নিষিদ্ধ করতেছেন যুব ক্রীড়া উপদেষ্টা, এটা নিয়ে কথা বলছিলাম এম কায়সারের সাথে। কায়সার, আমি আপনাকে স্পষ্ট করে এক্স্যাক্টলি যে গণমাধ্যমকে যুব এবং ক্রীড়া উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা একটু আপনাকে পড়ে শোনাতে চাই। তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া হবে না, বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ইতোপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। রাইট, ক্লিয়ার মেসেজ। এতদিন সেটা একটু অস্পষ্ট ছিল এবং অলিখিত ছিল। সাকিব কিন্তু গত 1 বছর ধরে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারেননি, যদিও তিনি খেলার জন্য এখানে আগ্রহ প্রকাশ করেছিলেন, বলেছিলেন যে তার ক্যারিয়ারের শেষ টেস্টটা তিনি মিরপুরের মাঠে খেলবেন এবং সেটা খেলার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলেন। সর্বাত্মক চেষ্টার মধ্যে অন্যতম একটা চেষ্টা ছিল যে আপনি জুলাই আন্দোলনের সময় বা ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তিনি উপস্থিত থাকতে পারেননি বা প্রথম দিকে তার সেরকম সমর্থন ছিল না থাকারই কথা। কারণটা হলো যে তিনি তখন আওয়ামী লীগের এমপি ছিলেন এবং সেই সময়টায় সেই ছাত্র জনতার সেই আন্দোলনের সময় যখন বাংলাদেশে এখানে নির্বিচারে গুলি চলছে এবং অনেক ছাত্র মারা যাচ্ছে, সেই সময় তিনি যে ধরনের স্ট্যাটাস দিয়েছিলেন যে তার পরিবার নিয়ে কাটাচ্ছেন, অর্থাৎ এক ধরনের একটা বৈসাদৃশ্য এখানে পুরোপুরি নিয়ে এসেছিলেন যে তিনি এই আন্দোলনকে স্বীকার করছেন না, এ ধরনের একটা স্পষ্ট অবস্থান তার ছিল। কিন্তু যখন তিনি দেখলেন যে এখানে সরকার পরিবর্তন হয়ে গিয়েছে এবং তাকে ন্যাশনাল টিমে খেলতে হবে, দেশে এসেও খেলার আগ্রহ প্রকাশ করছেন, তখন তিনি একটু সুর পাল্টিয়েছিলেন এবং এক ধরনের সমঝোতায় আসার চেষ্টা করেছিলেন। আমি নিজে সাংবাদিক হিসেবে এটার প্রমাণটা দিতে পারি যে সাকিব অনেকবার ক্রীড়া উপদেষ্টার কাছে টেলিফোন করেছিলেন বা তার কাছ থেকে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। ইভেন প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত তিনি চেষ্টা করেছিলেন যাতে এই পুরো বিষয়টা একটা সমাধান আসতে পারে, তিনি বাংলাদেশের হয়ে যেন ন্যাশনাল টিমে খেলতে পারেন এবং বাংলাদেশ থেকে লাস্ট টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্যারিয়ারটা শেষ করতে পারেন, এরকম ইচ্ছা তার ছিল। এবং সেই ইচ্ছেটা পূরণের জন্য তিনি এমন ডেসপারেট পর্যায়ে পৌঁছেছিলেন যে জুলাই আন্দোলনে তার সমর্থন ছিল না শুরুর দিকে, কিন্তু পরের দিকে যে তার যে সমর্থন ছিল সেই সমর্থনটা তিনি জানিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। আপনার মনে থাকার কথা যে গত বছরের 24 অক্টোবর সাকিব আল হাসান ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন জাস্ট এই জুলাই আন্দোলনটাকে সমর্থন জানিয়ে। সে সময় তিনি কী কারণে তিনি সেটাকে সমর্থন করতে পারেননি শুরুর দিকে সেটা তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং পরের দিকে যে ওই 24 অক্টোবরে যে ব্যাখ্যাটা দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট বলেছিলেন যে তার সেই আগের অবস্থানটা ভুল ছিল, অর্থাৎ তিনি এক অর্থে একটা সমঝোতার প্রক্রিয়ার মধ্যে আসতে চেয়েছিলেন। আপনি বলছিলেন সাকিবের স্ট্যাটাসই তো আছে যে সেই সময়টাতে তার অবস্থান ভুলের ব্যাখ্যাও তিনি করেছেন, কিন্তু তারপরও সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা একটু প্রতিবেদনটা আপনাদেরকেও দেখাতে চাই। সাকিবকে নিষিদ্ধ করতে চান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিবের এক ফেসবুক পোস্ট থেকে এই বিতর্কের সূত্রপাত, এরপর চলেছে পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট। সেই রেশারেশির শেষটায় এসে সাকিবকে আর জাতীয় দলের জার্সি পরতে দিতে নারাজ ক্রীড়া উপদেষ্টা। এক গণমাধ্যমকে আসিফ মাহমুদ বলেছেন শিগগিরই সাকিবকে নিষিদ্ধের নির্দেশনা দেওয়া হবে। ঘটনার সূত্রপাত রবিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে পোস্ট দেন সাকিব আল হাসান। সেটার রিয়াকশনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছিলেন আপনারা আমাকে, কিন্তু দিন শেষে আমিই ঠিক ছিলাম। এখান থেকেই শুরু সাকিব ও ক্রীড়া উপদেষ্টার ভার্চুয়াল তর্ক। প্রতি উত্তরে সাকিবের আরও একটি পোস্ট, যেখানে টাইগার জার্সি তুলতে না পারার পেছনে তিনি আসিফকেই দায়ী করেন।
এদেশের ক্রিকেট প্রেমীদের কাছে ক্রিকেট মানে স্নায়ুক্ষয়ী যুদ্ধের নাম। তেমনই যেন কথার লড়াইয়ে জড়িয়ে গেলেন ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের পোস্টের পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও বসে থাকেননি। তাকে পাঠানো সাকিবের এক খুদে বার্তা সরাসরি ফেসবুকে তুলে ধরেন তিনি, যেখানে সাকিব দাবি করেছিলেন তাকে জোর করে রাজনীতিতে জড়িয়ে ফেলা হয়েছিল। 2024-এর জুলাই বিপ্লবের সময় দেশে যখন ছাত্র জনতা দাঁড়িয়েছিল আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে, রাজপথে গুলিতে প্রাণ ঝরছিল প্রতিদিন, তখন সাকিব যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের ছবি ফেসবুক পোস্ট করে বিরাগভাজন হন। তখনও ক্রিকেটার সাকিবের আরেক পরিচয় ছিল আওয়ামী সরকারের সংসদ সদস্য। পোস্ট পাল্টা পোস্টের এ খেলায় শেষ দানটা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টাই। এক গণমাধ্যমকে তিনি জানান, সাকিবকে জাতীয় দল থেকে নিষিদ্ধ করার প্রক্রিয়া দ্রুতই নিশ্চিত করা হবে। শেখ হাসিনার সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে কোর্টে হয় হত্যা মামলা। শুধু তাই নয়, এরপর দুদকের তদন্ত শুরু হয় সাকিবের মানি লন্ডারিং ইস্যুতে। অভিযোগ আনা হয় শেয়ার বাজারের 256 কোটি টাকা আত্মসাতের। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। আসিফ এবং সাকিবের সেই প্রতিবেদনটা আমরা দেখছিলাম। আপনি বলছিলেন যে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থানকে নিয়ে সাকিবের পোস্ট, এবং তাহলে গেল রোববার সাকিব যেই সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন, তারপর সেখান থেকে তো আসলে ঘটনার সূত্রপাত। বাট আপনি এটাকে কিভাবে দেখেন যে সরকারের একজন ঊর্ধ্বতন কর্তা তিনি ভাববাচ্চে কাউকে ইঙ্গিত করে কিছু ফেসবুকে লিখছেন, এটা যতটা না আসলে মানে একটা ওপেন ডিসকাশন, তার চেয়ে বেশি পার্সোনাল কোনো রেশারেশি জায়গাও আপনি দেখেন কিনা জায়গাটাতে? দেখুন, একটু ব্যাখ্যায় যাই। সেটি হলো যে 5ই আগস্টের পর কিন্তু সাকিব বাংলাদেশের হয়ে ন্যাশনাল টিমে খেলেছেন। দেশের খেলতে পারেননি, কিন্তু দেশের বাইরে খেলেছেন। দ্যাট মিনস তাকে সেই সময় আপনি যদি মনেই করে থাকেন যে তাকে খেলানোটা উচিত না, তাহলে সেই সময় সেই নির্দেশনাটা আসেনি। অর্থাৎ তিনি দেশের বাইরে ভালো মতে খেলতে পেরেছিলেন। তিনি ভারতে খেলেছিলেন এবং আরও কয়েকটা দেশে খেলেছিলেন সেখানে। কিন্তু যখনই দেশে এসে খেলার প্রসঙ্গটা এসেছে, তখন তাকে এক ধরনের সমঝোতার মধ্যে তিনি আসতে চেয়েছিলেন এবং সমঝোতার প্রক্রিয়ার জন্য চেষ্টাটুকু করেছিলেন। সেই সমঝোতাটা তো সরকারের পক্ষ থেকে আসিফ মাহমুদই করেছেন, রাইট। এবং সেই সমঝোতাটা হয়নি বলেই সাকিব কিন্তু এখন অনেকদিন পরে কিন্তু বুঝতে পেরেছেন যে তার আর ন্যাশনাল টিমে খেলার সুযোগটা নেই, এবং সামনের জীবন বা সামনের রাজনীতিতে তাকে কিভাবে কাটাতে হবে সেই বিষয়ে তিনি একটা তার অবস্থান নেওয়ার একটা চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি এদিকে আসতে চেয়েছিলেন, পারেননি। এখন তাকে অন্য একটা ডাল ধরে ঝুলে থাকতে হবে বা আপনার একটা অবস্থান তার থাকতে হবে। সেই অবস্থানটা ক্লিয়ার করার জন্য তিনি এই স্ট্যাটাসটা দিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যে তিনি তার অবস্থানটা পরিষ্কার করে ফেলেছেন যে তিনি সেখানেই থাকতে চান। দ্যাট মিনস এটি খুবই স্পষ্টত একটা বিষয় হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে সাকিবের কিন্তু আপনার ন্যাশনাল টিমে ফেরার যে মানে অবস্থা, সেই বাস্তবতাটা কিন্তু এখন নেই। ব্যাখ্যায় যাচ্ছি, তিনি টেস্ট ক্রিকেট আর খেলেন না, তিনি টি-20 থেকে অবসর নিয়েছেন। দ্যাট মিনস তিনি শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটে খেলেন, এবং গত 1 বছর তিনি ওয়ানডে ক্রিকেটে না থাকার কারণে তার যে একটা নির্বাচকদের মধ্যেও কিন্তু তার সম্পর্কে কোনো তার অবস্থানটা কিন্তু আর নেই। তো আপনি একটা দল যখন করতে চাইবেন, তখন নির্বাচকরা নিশ্চিত যে অনেক লম্বা সময় ধরে চিন্তাভাবনা করে থাকেন। সাকিব হয়তো দেশের বাইরে টি-20-তে ভালো করছেন, কি করছেন, তার ফিটনেসের কী অবস্থা, সেটা আমার মনে হয় যে নির্বাচকরা কোনোভাবে কাউন্ট করবেন। সো বাস্তবতাটা হলো সাকিব আল হাসান এমনিতেই ন্যাশনাল টিমে ছিলেন না। এখন তিনি এই স্ট্যাটাস দেওয়ার ফলে যেটি হয়েছে, যেটি বললাম যে এক ধরনের টাগ অফ ওয়ার শুরু হয়েছে। তিনি একটা বলছেন, উনি একটা বলছেন, উনি একটা বলছেন। আপনি বলতে চাচ্ছেন যে বেসিক্যালি সাকিব আল হাসান আসলে এমনিতেই ছিলেন না, নিষিদ্ধই ছিলেন না, এখন সেটাকে অফিশিয়াল করা হয়েছে। আপনি আসিফের সিদ্ধান্তটাকে আপনি কতটা যৌক্তিক মনে করছেন সবকিছু? না, আপনি ক্রিকেটীয় সিদ্ধান্ত যদি বলে থাকেন, তাহলে ক্রিকেটীয় বিবেচনায় আপনাকে ন্যাশনাল টিমে খেলার কিন্তু অনেক ধরনের যোগ্যতা রয়েছে। যে যোগ্যতা হলো পারফরমেন্স ঠিক থাকতে হবে, ফিটনেস ঠিক থাকতে হবে, এবং আপনার এই ন্যাশনাল টিমে আপনি কতদিন খেলতে পারবেন সেই সব বিবেচনা আনতে হবে। ক্রিকেটীয় বিবেচনার দিক থেকে যদি আপনি বলেন, তাহলে এই সিদ্ধান্তটা কোনো মতেই কিন্তু আপনার সঠিক কোনো সিদ্ধান্ত হবে না। বাট আপনি যদি রাজনৈতিক বিবেচনায় বলেন, তাহলে আমি মনে করি যে এই সরকার বা আসিফ মাহমুদ, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যে রাজনৈতিক আদর্শে বিশ্বাসী বা যে রাজনৈতিক জুলাইয়ের রাজনৈতিক মতাদর্শের কথা যেটা বলে থাকেন, সেই অনুযায়ী তিনি কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন। তাতে কোনো ভুল নেই, এবং সেই সিদ্ধান্তটা আমি মনে করি যে তার সরকার বা তিনি এই সিদ্ধান্তটা নিতেই পারেন। এখন দেখার বিষয় হলো যে ক্রিকেট বোর্ডের কাছে এই সিদ্ধান্তটা তিনি হয়তো এখন জানাতে পারেন, কিন্তু এই সরকার যখন আপনার থাকবে না, নতুন সরকার যখন আসবে, তখন সেই সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ড কেমনভাবে কার্যকর করে, আমি সেই অপেক্ষায় রইলাম। তার মানে আপনি বলছেন যে যখন নতুন সরকার আসবে, ক্রিকেট বোর্ডও তো ওলটপালট হবে। সাকিব আল হাসান এই সরকারের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছিলেন, তিনি পারেননি। নেক্সট সরকার যে আসবে, তার সাথে হয়তো তিনি সমঝোতা করার চেষ্টা করবেন। সেখানে তিনি যদি পেরে যান, তাহলে তো এটা তার জয় হবে। স্যার, মানে হোয়াট এভার হি হ্যাজ ডান সো ফার, সাকিব যাই করেছেন, আপনি বলছেন যে আসলে কোনো জায়গাতেই তার স্ট্যান্ডটা ক্লিয়ার না, বিষয়টা কি এরকম অনেকটা? অবশ্যই সেরকম যদি স্ট্যান্ডটা ক্লিয়ার থাকতো, তাহলে নিশ্চিতভাবে কিন্তু আপনি বারবার তিনি অবস্থানটুকু বদল করতেন না। মোদ্দা বিষয়টা হলো যে সাকিব আল হাসান একটা অবস্থান ধরে নিজেকে শক্ত করে রাখতে চাচ্ছেন। তিনি
যখন ওই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল তখন তিনি এই সরকারের সাথে রাখার একটা চেষ্টা করেছিলেন, সেটাতে সমঝোতা লম্বা সময় ধরে চালিয়েছেন, সেটা হয়নি। এখন তিনি তার আগের অবস্থানে ফিরে যেতে চাচ্ছেন। অর্থাৎ তাকে টিকে থাকতে হলে, তিনি জেনে গিয়েছেন টিকে থাকতে হলে অথবা রাজনীতিতে আবার জড়িত হতে হলে কোনো একটা জায়গায় তাকে কিন্তু ডালটুকু ধরে থাকতে হবে। এবং এই কারণে তিনি তার এই স্ট্যাটাস দিয়ে তার অবস্থানটা মানে স্পষ্ট করে দিয়েছেন যে এই সরকারের সাথে তার সমঝোতা হয়নি, তিনি আগের অবস্থানে ফিরে গিয়েছেন। আমি জানি না যে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের রাজনৈতিক দল, নিষিদ্ধ রাজনৈতিক দল এখন, তারা তাকে তার এই স্ট্যাটাসটা কীভাবে নেবে। বাট আমি যতদূর জানি যে আওয়ামী লীগের যত নেতা ছিলেন বা তারা এই পুরো ঘটনাটা ফেসবুকে দেখেছেন বা এই ফেসবুকে মানে টাগ অফ ওয়ার দেখার ফলে তাদের স্ট্যাটাসটাও কিন্তু আমি দেখেছি, তারা এটাকে সাকিবের এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করেছেন। সাকিবের সাথে এখন ছবি দিচ্ছেন অনেকে, অর্থাৎ সাকিব তার আগের অবস্থানে ফিরে গিয়েছেন এবং এই সমঝোতাটুকু হয়নি সরকারের সঙ্গে তার। জি, ক্রীড়া উপদেষ্টা তার জায়গা থেকে যেটা সঠিক, তিনি সেই সিদ্ধান্ত নেওয়ার তার ক্ষমতা রয়েছে। সাকিবও ব্যক্তি সাকিব হিসেবে তিনি কি করতে চান সেটাও আমরা দেখেছি যে তিনি এখনও সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন। তার মানে দুজনের জায়গায় ক্লিয়ার রয়েছেন। কিন্তু আমার বক্তব্যটা বা আমার প্রশ্নটা যেটা আপনার কাছে, সেটা হচ্ছে এই যে ফেসবুকে যে ভাববাচে একে অপরকে লিখছেন তারা, এটা কি খুব ভালো মেসেজ কিনা বাংলাদেশের ক্রিকেটের জন্য? না, কোনো মতেই না। কারণটা হলো যে আপনি যখন ফেসবুকে কোনো কিছু লিখবেন তখন সেটা আর আপনার পার্সোনাল থাকে না, কারণ ওপেন ফেসবুক কিন্তু পাবলিকলি হয়ে যায়। সো যেটা আপনি পাবলিকলি বলতে চান সেটা যদি আপনি, আমার মনে হয় যে সংবাদ সম্মেলন করে একটু বলে দেন অথবা যদি আনুষ্ঠানিকভাবে বলে দেন, তাহলে দেখবেন যে আপনি এই ধরনের জটিলতা অনেক সময় থাকে না। বাট তারপরেও যেহেতু আপনি এখন নিউজ বের হওয়ার বিষয়টা এরকমভাবে চলে এসেছে, আর যেহেতু ফেসবুকে যে যার স্ট্যাটাস দিতে পারেন তার সেই স্বাধীনতা রয়েছে, সেই অনুযায়ী আমার মনে হয় যে এই ধরনের বিষয়গুলো আপনার কখনোই কিন্তু ফেসবুকে সিদ্ধান্তমূলক বিষয় আসা উচিত না। সিদ্ধান্তমূলক বিষয় আসা উচিত আপনি একেবারে আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে। জি, সাকিবকে নিয়ে আমরা প্রতিবেদনও দেখছিলাম, অনেক জায়গায় আমরা পড়েছিও যে প্রচুর তার এগেনস্টে মামলা রয়েছে, দুদকের মামলা থেকে শুরু করে আপনি যদি মানি লন্ডারিং বলেন, নানা রকমের হত্যা মামলাও সাকিবের এগেনস্টে হয়েছে। সব কিছু মিলিয়ে কায়সার যতগুলো মামলা হয়েছে সবগুলো মামলা কি আপনি জাস্টিফাই মনে করেন, নাকি এর ভিতরে কিছু গরমিল রয়েছে? না, কিছু মামলা তো ধরেন আপনি তার অনেক আগে থেকে ছিল এবং তিনি যে অনেক ধরনের জটিলতার সাথে জড়িত ছিলেন, বিশেষ করে অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন, আপনার শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সেগুলোতে ছিল। তারপরে আপনি তার বিরুদ্ধে হত্যা মামলাও করা হয়েছে। হত্যা মামলা শুধু সাকিব কেন, আরও অনেকের বিরুদ্ধে করা হয়েছে। যে কারো বিরুদ্ধে যে কেউ মামলা করতে পারে। আর জাস্টিফিকেশনের বিষয়টা তো আমি এখান থেকে বসে আর সমাধান করতে পারবো না, এটা আদালতের বিষয়, আদালত করবে আর কি। বাট সাকিবকে যদি বাংলাদেশে ফিরে আসতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই আইন প্রক্রিয়াটা মেনেই চলে আসতে হবে। সাকিব সেটা মানতে চাননি। সাকিব চেয়েছিলেন যে তাকে যেন এক ধরনের আপনার স্বাধীনতা দেওয়া হয়, যে তিনি এসে এখানে জেলে যেতে চাননি, তিনি এসে এখানে খেলার মাঠে যেতে চেয়েছিলেন। কিন্তু আপনার বিরুদ্ধে যখন হত্যা মামলা থাকবে, আপনার বিরুদ্ধে যদি অন্যান্য মামলা থাকবে, সেই মামলার এগুলোকে সমাধান করে তারপর তো আপনাকে স্বাভাবিক জীবনে বা স্বাভাবিকভাবে ফিরে আসতে হবে। সাকিব সেটা চাননি। তিনি এক ধরনের লিনিয়েন্ট চেয়েছিলেন যে আমাকে যেন মানে এসেই আমি যেন মাঠে সরাসরি খেলতে পারি, আমার নিরাপত্তাটা যেন সেরকমভাবে সরকার দেয়। তো এই কারণে তিনি এক ধরনের বলা যেতে পারে যে অলিখিত একটা মানে সমঝোতা চালিয়েছিলেন, যে সমঝোতা শেষ পর্যন্ত কিন্তু আপনার ফয়সলা হয়নি। আর সাকিবের খেলা না খেলা নিয়ে আমি খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত নই। কারণটা হলো যে আমি সাংবাদিক হিসেবে জানি যে সাকিব ক্যারিয়ার হ্যাজ বিন এন্ডেড আপ। তিন ফরম্যাটেই সাকিবকে আসলে আর দেখছেন না। দুই ফরম্যাটে তো তিনি এক ফরম্যাট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন এবং এক ফরম্যাটে বলেছিলেন এটাই আমার শেষ টেস্ট হবে, যে ঢাকায় খেলতে চেয়েছিলেন। বিদেশের মাটিতে তো তিনি শেষ টেস্ট খেলেই ফেলেছেন, বলেই ফেলেছেন। শুধু ওয়ানডে বিশ্বকাপটা হয়তো খেলতে চেয়েছিলেন, শুধু ওয়ানডে, এবং শুধুমাত্র এক ফরম্যাটে একজন ক্রিকেটারকে নিয়ে যার সম্পর্কে এত ধরনের বিতর্ক তৈরি হয়ে গিয়েছে, যার সম্পর্কে আপনি একটা বড় অংশ বা আপনি তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে। আর আমার মনে হয় না যে সাকিবকে নিয়ে আর ক্রিকেট বোর্ডের কেন বা সরকারের কেন, ক্রিকেট বোর্ডেরও চিন্তার আর অন্য কোনো অবকাশ বা অন্য কোনো জায়গা রয়েছে। জি কায়সার, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। আমাদের বিসিবি নির্বাচন নিয়ে অনেক আলোচনা রয়েছে আপনার সাথে। ডিবিসি খেলার দুনিয়ায় সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। বিসিবি নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন কায়সার। কায়সার, 4-5 দিন আগেও আমরা দেখেছি যে তামিম অনেক সোচ্চার ছিলেন এবং তিনি বলছিলেন যে নির্বাচনটা ঠিক মনোমতো হচ্ছে না, এটা ইলেকশন না, এটা সিলেকশন। এখন কেমন জানি সুরটা একটু পাল্টেছে, এখন মনে হচ্ছে নির্বাচনেও একটা সমঝোতার বিষয় চলছে। এই বিষয়টাকে আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হিসেবে দেখছেন, নাকি এটাও আসলে খুব একটা ভালো ফল নিয়ে আসবেন আমাদের জন্য? ধন্যবাদ তাইব। এতক্ষণ আমরা আসিফ বনাম সাকিবের মধ্যে ছিলাম, এখন আমিনুল বনাম তামিমের মধ্যে চলে আসছি। দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটাকে নিয়ে আমার মনে হয় যে শুরুর দিকে যে ধরনের একটা উত্তেজনা ছিল বা যে ধরনের একটা টেনশন ছিল বা যে ধরনের একটা মানে এক অর্থে বলা যেতে পারে যে কে কার বিরুদ্ধে লড়ছে, এই প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার যে ছাপ ছিল সেটা কিন্তু এখন একটু হলেও উল্টো দিক চলে এসেছে।
যেমন তামিম ইকবালের কথা আপনি যেটি বলছিলেন যে শুরুতে বলি যে আপনার এই আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম কিন্তু অলরেডি এক অর্থে ধরে নিতে পারেন আপনি যে তারা নির্বাচিত হয়ে গিয়েছেন, কারণ তাদের যেহেতু মনোনয়নটা বৈধ হয়েছে এবং এখানে তৃতীয় আর কেউ নেই, একজন ছিলেন তারটা অবৈধভাবে। আব্দুর রাজ্জাকেরও অনেকখানি কনফার্ম, আব্দুর রাজ্জাকটা অনেকখানি না, পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, কারণ আব্দুর রাজ্জাকের এখানে আর কেউ দেননি, তিনি একাই দিয়েছেন। ভোলার থেকে সাখাওয়াত জয় তারটাও কিন্তু প্রায় কনফার্ম হয়ে গিয়েছে, কারণ সেখান থেকে তিনি একক প্রার্থী হিসাবে দিয়েছেন এবং তারটাও বৈধ হিসাবে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে। তো 4-5 জনের মতো অলরেডি নির্বাচিত হয়ে গিয়েছেন। আর যেটি বলছিলেন যে তামিম ইকবালের প্রসঙ্গটা, দেখুন এই নির্বাচনে তামিম ইকবাল বড় একটা স্টেক হোল্ডার, কোনো সন্দেহ নেই। তিনি তার সাথে শুরুর দিকে প্রবলেমটা কার ছিল, লড়াইটা ছিল এক করতে আমরা ভাবছিলাম যে তামিম বনাম আমিনুল ইসলাম বুলবুলের লড়াইটা হবে, কিন্তু তামিমকে এখন ফেস করতে হচ্ছে যে তিনি যে ক্লাব পর্যায়ের যে ক্লাব সংগঠকদেরকে নিয়ে যে প্যানেলটা একটা তৈরি করার কথা ছিল বা যার শক্তিতে তিনি এই নির্বাচনে নেমেছিলেন, সেখানে এক ধরনের আমরা কিন্তু ডিভাইডেড বা দেখছি, অর্থাৎ ওয়ারিয়র ডিভাইডেড হয়ে গিয়েছে। কিন্তু যে যোদ্ধাদের নিয়ে তার এই লড়াইয়ে নামার কথা ছিল, সেখানে এক ধরনের কিন্তু আপনার ভাগাভাগির মতো পর্যায়ে চলে গিয়েছে। তামিম ইকবালকে এখন মাত্র আপনার 74 জন বোধ হয়, খুব সম্ভবত 74 জন ক্লাবের থেকে, ক্লাব সংগঠন 76 জন কাউন্সিলর, 12টা পরিচালক নির্বাচন করবেন। ক্লাব থেকে 76 জন কাউন্সিলর নির্বাচন করবেন 12 জনকে। এই 12 জনের প্যানেল সাজাতে গিয়ে তামিম ইকবালকে এক ধরনের সমস্যায় পড়তে হচ্ছে যে 76 জনের মধ্যে কাকে আপনি সন্তুষ্ট করবেন। তো এটি করতে গিয়ে দেখা গিয়েছে যে তামিম ইকবাল যে প্যানেলটি তৈরি করেছেন, সেই প্যানেলের এগেইনস্টে তার এই সমমনা যারা ছিলেন তাদের এখান থেকে কিন্তু আপনি আরেকটা প্যানেলের মতো তৈরি হয়ে গিয়েছে। সো এই ধাক্কাটা তামিম ইকবাল কেমন করে সামাল দেন নির্বাচনের আগে, সেটা আমি একটু আপনি যেটা বললেন না সেটাকে যদি আমি একটু জাস্টিফাই করি যে বেসিক্যালি ক্লাব কোটার 12টা ভোট এবং জেলা ও ক্রীড়ার 10টা ভোট, মানে এইখানে মানে ভাগাভাগি ছিল বুলবুল এবং তামিমের। সো এই 12টা ভোট যেটা ছিল সেটা আপনি বলছেন যে ক্লাব কোটার 12টা ভোট ডিভাইডেড হয়ে গেছে, সেখানে তামিমের মেজরিটি কমে গেছে, ব্যাপারটা কিরকম? অনেক সেরকমই আর কি। আপনি ক্লাব কোটায় যে 12টা ভোট ছিল সেখানেও এক ধরনের নেগোসিয়েশন চলছিল বা সমঝোতা চলছিল আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে তামিম ইকবালের, যে আমরা তো যেহেতু আপনার জেলা এবং বিভাগীয় পর্যায়ের এখান থেকে আসছি, আমাদের এই 10টা ভোট আমাদেরকে পাচ্ছি আমরা, তো ক্লাব কোটা থেকেও যদি ভাগাভাগি করা যেতে পারে তাহলে নির্বাচনের প্রয়োজনটাই হবে না। এক অর্থে 12 জন রয়েছেন, এই 12 জনের মধ্যে থেকে তামিম ইকবালের পক্ষে দুটো অপশন জানানো হয়েছিল যে আপনারা 9টা নেন, 3টা আমাদেরকে দেন। আরেকটা পক্ষ ছিল যে আপনারা 10টা নেন, 2টো আমাদেরকে দেন। তো এটি করতে গিয়ে তামিম ইকবাল, যেটি বললাম যে এটাতে প্রায় মানে খুব ভালোভাবে আলোচনা চলছিল, কিন্তু এটি করতে গিয়ে তামিম ইকবালকে সমস্যায় পড়তে হয়েছে, যেটি বললাম যে 76 জন কাউন্সিলরের মধ্যে থেকে তিনি এই 10 জন বা 9 জন কাকে বেছে নেবেন, এটি করতে গিয়ে যে প্রবলেমটা হয়েছে, ডিভাইডেশনটা হয়ে গেছে, তার সেই সমমনাদের মধ্যে কিন্তু এক ধরনের বিদ্রোহ। আপনার কথা শুনে মনে হচ্ছে এখন তামিমের পরিচালক হওয়াটাও এখন অনেক বড় ধরনের এক জটিলতা পড়ে গেছে। আমার হাতে আরেকটা ছোট্ট প্রতিবেদন রয়েছে। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি20তে ওয়েস্ট ইন্ডিজকে 90 রানে হারিয়ে নেপালের ইতিহাস টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম টি20 সিরিজ জিতেছে দক্ষিণ এশিয়ার দেশটি। সিরিজে 2-0 এগিয়ে থেকে হোয়াইট ওয়াশের স্বপ্ন এখন নেপালের। দ্বিতীয় টি20তে টস জিতে ব্যাট করতে নেমে 6 উইকেট 173 রান সংগ্রহ করে নেপাল। 43 রানে 3 উইকেট হারিয়ে ফেললেও সেখান থেকে ঘুরে দাঁড়ায় রোহিতের দল। আসিফ শেখের 68 ও সন্দীপ জোরার 63 রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর করে তারা। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ও কাইল মায়ার্স নেন 2টো করে উইকেট। রান তাড়া করতে নেমে নেপালের বোলিংয়ের কোনো জবাব ছিল না ক্যারিবীয় ব্যাটারদের কাছে। শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা, শেষ পর্যন্ত গুটিয়ে যায় 83 রানে। নেপালের পক্ষে 4 উইকেট নিয়েছেন আদিল আলম, 3 উইকেট নিয়েছেন কুশল। স্যার, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, একটু ছোট্ট করে জানবো আমরা কবে আসলে মানে এত বড় বড় যে দেশগুলো রয়েছে, ভারত বলেন বা অস্ট্রেলিয়া বলেন, আমি জানি না আফগানিস্তানও কি এখন আমাদের থেকে বড় দেশ কিনা? না, এই কারণে বলা হয় যে টি20তে ছোট দল বড় দল বলে কোনো কিছু নেই। টি20 দিনে যে কোনো দল কিন্তু যে কাউকে হারিয়ে দিতে পারে এবং নেপাল সেটাই করিয়ে দেখিয়েছে। তবে নেপাল এটা আপনি যেভাবে উঠে আসছে, নেপালের এর আগে আমরা কিন্তু দেখেছি যে টি20 বিশ্বকাপ তারা যেখানে খেলেছিল সেখানেও তারা ভালো পারফরমেন্স করেছিল। টি20তে কীভাবে খেলতে হয় সেটাও তারা বেশ ভালোভাবে জেনে গিয়েছে। সো বলা যেতে পারে যে নেপাল টি20তে আপনার শক্তিমান হয়ে ওঠার যে দল রয়েছে বা আপনি খুবই প্রক্রিয়াধীন একটা অবস্থানে রয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে, এটাতে আমি খুব একটা যে অবাক হয়েছি তা কিন্তু না। কারণটা হলো যে ওয়েস্ট ইন্ডিজ দলটাও কিন্তু আপনি এখন ক্ষয়িষ্ণু দল। আপনি দেখবেন যে এই দলের 11 জন খেলোয়াড়কে আপনি কিন্তু নাম বলতে পারবেন না বা আপনি সেরকমভাবে তারকা সমৃদ্ধ দল তাদের মধ্যে নেই। সিপিএল থেকে একটা দল বানিয়েছে, সিপিএল থেকে নিয়ে তারা একটা দল বানিয়েছে। সবকিছু মিলে তারাও কিন্তু একটা প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, অর্থাৎ ট্রানজিশন পিরিয়ডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। এই অবস্থায় নেপাল তাদেরকে হারিয়ে দিয়েছে, এই কারণে আমি মোটেও অবাক নই। কিন্তু নেপাল যদি এই ধারাবাহিকতাটা
ধরে রাখতে পারে, সেটাই হবে নেপালের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা দুটো ম্যাচ আপনি বড় প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারেন, কিন্তু আপনি যদি টানা ভালো পারফরমেন্স করতে না পারেন, তাহলে দেখবেন যে এই পারফরমেন্সটাকে বলা হবে আমার মনে হয় ইট ওয়াজ এ ফ্লুক। দিন আর খুব বেশি দূরে নেই যখন নেপালের সাথে আমাদের টি-20-তে দ্বিপাক্ষিক সিরিজ খেলার হয়তো সময় চলে এসেছে। কায়সার, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। নিশ্চয়ই শিগগিরই দেখা হবে। থ্যাংক ইউ।